কথাই আছে, সে না ডাকলে তার কাছে যাওয়া যায় না। আর তাই রথযাত্রার ঠিক আগে এক বর্ষার সকালে পৌঁছে গিয়েছিলাম মহাপ্রভু শ্রী জগন্নাথ ধামে। অনেকেই মনে করেন বৃষ্টি মানেই ভ্রমণের সব পরিকল্পনা শেষ, কিন্তু পুরী যেন সেদিন এক অন্য গল্প লিখছিল। একদিকে মহাপ্রভু জগন্নাথের মন্দিরে ভক্তদের অফুরন্ত বিশ্বাস, আর অন্যদিকে রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি। ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে কাঠের সেই বিশাল রথ। বৃষ্টি ভেজা পুরীর সমুদ্র সৈকত, শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, আর দুপুরে এখানকার সুস্বাদু খাবারের স্বাদ, সব মিলিয়ে মাত্র একদিনের এই সফর হয়ে উঠেছিল এক অসাধারণ অভিজ্ঞতা। সবচেয়ে অবাক করা বিষয়, এই পুরো ভ্রমণে কোথাও আমি হোটেলে থাকিনি। মাত্র একদিনেই ঘুরে দেখেছি পুরীর সৌন্দর্য, আধ্যাত্মিকতা, আর বিকালের সেই বহুল প্রতীক্ষিত মন্দিরের ধ্বজা পরিবর্তনের বিরল দৃশ্য। তাহলে চলুন শুরু করা যাক একদিনের এই সিনেম্যাটিক পুরী ভ্রমণের গল্প। আমি আকাশ, আপনাদের হোস্ট। ওয়েলকাম টু চলো যাই উইথ আকাশ। আজকের এই যাত্রা শুরু হলো শালিমার স্টেশন থেকে। রাত 8:35-এর 12895 পুরী উইকলি সুপারফাস্ট এক্সপ্রেসে চড়ে আমি রওনা দিলাম মহাপ্রভু জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। ভোর 5:20 নাগাদ পৌঁছে গেলাম পুরী স্টেশন, আর সবার আগে চলে এলাম পুরীর সমুদ্র সৈকতে। দিনটা শুরু হলো দারুণ সুন্দর একটা সূর্যোদয়ের সঙ্গে, কিন্তু সেই সৌন্দর্য বেশিক্ষণ স্থায়ী হলো না। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর বৃষ্টিকেই সঙ্গে করে এবার চলে গেলাম মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দিরে। তো জয় জগন্নাথ বন্ধুরা। তো আমরা এখন সানরাইজ থেকে চলে এসেছি এই বিচ থেকে পুরীর জগন্নাথ মন্দিরে। আর তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে আমরা চলো ভেতরে ঢুকবো। বৃষ্টির জন্য কিন্তু একটা সুবিধা হয়েছে যে খুব বেশি লাইন নেই, লাইনটা একটু ফাঁকাই রয়েছে। তবে আমাদের কিন্তু অনেকটা লেট হয়ে গেছে বৃষ্টির জন্য। আমি বাড়ি থেকে বেরিয়েছি, কোনো রকম ছাতাও নিয়ে আসিনি, ভিজেই গেছি মোটামুটি বলতে পারো। তো চলো ভেতরে ঢোকা যাক। পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ভোর 5টা থেকেই ভক্তদের জন্য খুলে যায়। মন্দিরে প্রবেশের আগে ব্যাগ, জুতো এবং মোবাইল সহ সমস্ত ইলেকট্রনিক ডিভাইস নির্দিষ্ট কাউন্টারে জমা রাখতে হয়। মন্দিরে প্রবেশের জন্য রয়েছে মোট 4টি প্রবেশদ্বার: সিংহদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার এবং হস্তিদ্বার। এই মন্দিরকে ঘিরে রয়েছে বহু আশ্চর্য কাহিনী ও প্রচলিত বিশ্বাস। যেমন মন্দিরের চূড়ায় লাগানো পতাকাটি নাকি সবসময় বাতাসের বিপরীতে উড়তে দেখা যায়। আবার অনেকের বিশ্বাস, মন্দিরের মূল শিখরের উপর দিয়ে কোনো পাখি উড়তে দেখা যায় না। আরও একটি বিস্ময়কর বিষয় হলো মহাপ্রভুর মহাপ্রসাদ। বলা হয় এখানে যত ভক্তই আসুন না কেন, মহাপ্রসাদ কোনোদিনই কম পড়ে না। আর এই মহাপ্রসাদ রান্নার পদ্ধতিটাও সত্যি অনন্য। একটির ওপর আরেকটি করে মাটির হাঁড়ি বসিয়ে রান্না করা হয়, অথচ আশ্চর্যের বিষয়, সবার উপরের হাঁড়ির প্রসাদই সবার আগে রান্না হয়ে যায়। তারপর ধাপে ধাপে নিচের হাঁড়িগুলোর প্রসাদও প্রস্তুত হয়। পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের মূল শিখরের উচ্চতা প্রায় 65 মিটার, আর মন্দিরের প্রধান প্রবেশদ্বার অর্থাৎ সিংহদ্বারের ঠিক সামনেই রয়েছে একটা ঐতিহাসিক স্তম্ভ, যার নাম অরুণ স্তম্ভ। বন্ধুরা, আমি এখন চলে এসেছি কিন্তু এই মন্দির দর্শন করে। তবে তোমাদেরকে বলে রাখি, আমি এসেছি এই রথের জাস্ট কিছুদিন আগে, আর এই সময় জগন্নাথ দেবের দর্শন কিন্তু বন্ধ থাকে, প্রায় 15 দিনের মতো বন্ধ থাকবে, আবার রথের আগের দিনে খুলবে। তো জগন্নাথ দেবের দর্শন তো পাইনি, তবে মন্দিরে ঢুকেছি, মন্দিরটা ঘুরেছি, খুব সুন্দর লেগেছে আমার। শুধু শ্রী জগন্নাথ মন্দিরই নয়, পুরীতে এমন আরও বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যেগুলো খুব সহজেই একদিনের মধ্যেই ঘুরে দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমি এখন মন্দির থেকে ঘুরে কিন্তু চলে এসেছি আবার সি বিচের কাছে। আর এই সি বিচের এখান থেকেই আমি একটা অটো বুক করে এখানে যে সমস্ত সাইট সিন রয়েছে সেগুলো ঘুরে নেব। তো এই হচ্ছে অটো আমি বুক করলাম। তো চলো, অটো বা টোটো তোমাদেরকে ঘুরে দেখাতে পারবে, তো তোমরা তোমাদের মতো করে বার্গেন করে বুক করে নেবে। তাই মন্দিরের দর্শনের পর এবার চলুন ঘুরে দেখা যাক পুরীর আরও কিছু গুরুত্বপূর্ণ আকর্ষণ। তো প্রথমেই আমি চলে এলাম ওমকারেশ্বর টেম্পল, যেটা সে 108 শিব মন্দিরও বলে। আর এই মন্দিরে আসতে সি বিচ থেকে মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগলো অটোতে করে। তো চলো ভেতরে ঢুকি। পুরীর অন্যতম প্রাচীন শিব মন্দিরগুলোর মধ্যে একটি এই ওমকারেশ্বর মন্দির, আর এই মন্দিরটা সবচেয়ে বেশি পরিচিত তার 108টি শিবলিঙ্গের জন্য। তবে এই মন্দিরের সৌন্দর্য শুধু শিবলিঙ্গে সীমাবদ্ধ নয়।
ভেতরে প্রবেশ করার পর একের পর এক এমন অনেক কিছু চোখে পড়বে যা না দেখলে বিশ্বাস করাই কঠিন। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ ও রাধার বিগ্রহ, রাম সীতা এবং একই দেহে রাম কৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর ত্রিমূর্তি। প্রতিটি মূর্তি যেন ভারতের ধর্মীয় ঐতিহ্যের এক একটি জীবন্ত অধ্যায় তুলে ধরেছে। পুরো মন্দির প্রাঙ্গণটা বেশ রঙিন। ভেতরে বিভিন্ন পাখি থেকে শুরু করে রথের চাকা সবই রয়েছে। আর এই সব কিছুর থেকে যেটা বেশি আমার মন কেড়েছে সেটা হলো এই শেষনাগের উপর স্বয়ং বিষ্ণুর শায়ান বিগ্রহ এবং তার নাভি থেকে উৎপন্ন ব্রহ্মা। মন্দিরের ভিতরে যে সমস্ত তোমরা পেন্টিং দেখতে পাচ্ছ, এই সমস্ত কিছুই কিন্তু একজন আর্টিস্ট তিনি হাতে করে এঁকেছেন। কি দারুণ তার হাতের কাজ, খুব সুন্দর লাগে। এখানে এসে আমি চোখের পাতায় ফেলতে পারছিলাম না। মন্দিরের এই ঘরটার প্রতিটা দেওয়ালে আঁকা ছবিগুলো অসম্ভব সুন্দর ছিল। ওমকারেশ্বর মন্দির থেকে বেরিয়ে আমার সত্যি মনে হচ্ছিল যদি আরো কিছুটা সময় এখানে কাটাতে পারতাম, কিন্তু সময় ছিল সীমিত, কারণ মাত্র একদিনেই তো পুরো পুরীটাই ঘুরে দেখতে হবে। ঠিক তখনই আমার টোটো চালক বললেন এখান থেকে আরো একটু দূরেই এমন একটা জায়গা রয়েছে যেখানে গেলে শুধু মন্দির নয়, এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশও অনুভব করা যায়। আর সেই জায়গাটাই হলো গৌরবিহার আশ্রম, যা অধিকাংশ মানুষের কাছে গুপ্ত বৃন্দাবন নামেই বেশি পরিচিত। কিন্তু কেন এই জায়গার নাম গুপ্ত বৃন্দাবন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ মহাপ্রভু জগন্নাথ এখানে সূক্ষ্মরূপে তার লীলাক্ষেত্র প্রকাশ করেছিলেন। তাই যেখানে বৃন্দাবন কৃষ্ণের প্রকাশ্য লীলাক্ষেত্র হিসাবে পরিচিত, সেখানে পুরীর এই স্থানকেই বলা হয়ে থাকে তাঁর গুপ্ত লীলাক্ষেত্র। গুপ্ত বৃন্দাবনের বিভিন্ন স্থানে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুরীর মূল শহর থেকে বেশ খানিকটা ভেতরে হওয়ায় এই জায়গাটা খুবই শান্ত এবং নিরিবিলি। তাই পুরী বেড়াতে এলে জগন্নাথ দেবের এই গুপ্ত লীলাক্ষেত্র একবার অবশ্যই ঘুরে যান। এরপর আমি চলে এলাম জগন্নাথ দেবের পিসির বাড়িতে। এরপরে আমরা চলে এলাম চন্দন তালাব। এখানে একটা পবিত্র তালাব রয়েছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। এটি হলো চন্দন তালাব, আর এই পুকুরের মাঝখানেই রয়েছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। প্রতি বছর অক্ষয় তৃতীয়া থেকে এখানেই শুরু হয় বিখ্যাত চন্দন যাত্রা। তো এই চন্দন তালাবে যে পিসির বাড়ি রয়েছে জগন্নাথ দেবের, তো সেখানে এন্ট্রির জন্য কিন্তু মন্দিরে এন্ট্রির জন্য দেখতে পাচ্ছ এখানে পিছনে রয়েছে একটা টিকিট কাউন্টার। সেখানে কিন্তু 10 টাকা করে টিকিট কাটতে হচ্ছে। 10 টাকার টিকিট কেটে আমাদেরকে ভেতরে ঢুকতে হবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই সময় মহাপ্রভু জগন্নাথ তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে চন্দন বেশে নৌকা বিহার করতে আসেন তার পিসির বাড়িতে। আজও সেই প্রাচীন ঐতিহ্য আর বিশ্বাসকে ঘিরেই প্রতি বছর হাজার হাজার ভক্তের সমাগম হয় এই পবিত্র স্থানে। তো আমি জগন্নাথ দেবের পিসির বাড়ি ঘুরে এবার আমি চলে এসেছি মাসির বাড়িতে। এ হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি, আর বাইরে থেকে কিছুটা এরকম। তো চলো, পিসির বাড়ি থেকে কিন্তু মাসির বাড়ির দূরত্ব খুব বেশি না, ভেতরে ঢোকা যাক। এই চন্দন তালাব থেকে আরো কিছুটা দূরেই রয়েছে গুন্ডিচা মায়ের মন্দির, যেটি সকলের কাছে জগন্নাথ দেবের মাসির বাড়ি নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী গুন্ডিচা ছিলেন মহাপ্রভু জগন্নাথের মাসি। তাই প্রতি বছর রথযাত্রার সময় রথে চেপে মহাপ্রভু জগন্নাথ তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে এই গুন্ডিচা মন্দিরেই আসেন এবং 7 দিন অবস্থান করেন। এই কারণেই রথযাত্রার সময় গুন্ডিচা মায়ের মন্দিরের গুরুত্ব ভক্তদের কাছে আরোই বেড়ে যায়। এই সমস্ত জায়গা ঘুরে পুরীর যে ফেমাস মুন্না ভাই মাটন পয়েন্টে আমি চলে এসেছিলাম লাঞ্চ করতে। আর এখানে আমরা লাঞ্চে নিলাম হচ্ছে এদের ফেমাস রাইস আর মাটনের যে প্লেটারটা রয়েছে সেইটা, তার মধ্যে একটা রায়তা ছিল, সঙ্গে ঘি রাইস, আর 4 পিস মিডিয়াম সাইজের মাটন ছিল, আলু দিয়ে পাতলা ঝোল। তো ভালোই লাগলো খেতে, আর নিয়েছিল কিন্তু 270 টাকা। তো চলো, আমি তো খেয়ে নিলাম, এবার যাই সি বিচে, গিয়ে সি বিচটা একটু ঘুরে নিই।
হচ্ছে পুরী সি বিচ। অসাধারণ লাগছে কিন্তু দীঘার সমুদ্রে যে ঢেউ, সেই ঢেউয়ের থেকে কিন্তু এই ঢেউ অনেক বেশি এবং বড়। অসাধারণ লাগছে, এই যে সমুদ্রের যে গর্জন, কি দারুণ। আমি তো আজকে এই সি বিচে নামতে পারবো না সমুদ্রে স্নান করার জন্য, কারণ আমি একদিনের জন্য এসেছি, মানে আজকে রাতে কিন্তু আমি আবার ট্রেন ধরে চলে যাবো, বাড়ি ফিরে যাবো। আজকের যা যা সাইট সিইং ঘুরে দেখার ছিল তা মোটামুটি হয়ে গেছে, কিন্তু একটা জিনিস দেখা এখনো বাকি ছিল, যেটা দেখার জন্য যেতে হবে পুরীর মেন মন্দিরে। আর সেটা হলো মন্দিরের চূড়ার ধ্বজা পরিবর্তন। প্রতিদিন বিকেল 5টায় মন্দিরের চূড়ার ধ্বজা পাল্টে দেওয়া হয়, যেটা দেখার জন্য অনেক মানুষ মন্দিরের প্রাঙ্গণে সমাবেত হন। তো আমি এসেছিলাম আবার এই জগন্নাথ মন্দিরে, যে মন্দিরে যে ধ্বজা পরিবর্তন হওয়ার ওটা দেখতে, আর তোমাদেরকে দেখালাম। আর সঙ্গে দেখো এখানে যে আগামী দিনে যে রথ আসছে, সেই রথ উৎসবের জন্য যে রথ সেটা কিন্তু চালু আছে, যদিও এখন বৃষ্টি পড়ছে বলে একটু বন্ধ রেখেছে। একটু আগে যখন বৃষ্টিটা হচ্ছিল না তখন কিন্তু কাঠের কাজটা করছিল ওরা। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে 3টে রথ পরপর রয়েছে।